নমস্কার, নিউজ আরসিবিএস-এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। শিক্ষক দিবসে ইভটিজিং মহিষাদলে প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দাদা। অবৈধভাবে চলছে একাধিক ইটভাটা, বাড়ছে মাটি কাটা ও নদী ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী। পাঁশকুড়ায় চালু হলো সবজি বাজার, উপকৃত হবেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই। নারায়ণগড়ে 5টি দোকানে একই দিনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা। অবসর জীবনে শিক্ষাদান, কাঁথিতে প্রান্তিক পড়ুয়াদের স্কুল, কিশলয় পাঠশালা। সোমবার গণেশ চতুর্থী, জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো গণেশ পুজো। কৃষি কথায় আজ দেখুন ফুল চাষে নয়া পদ্ধতির প্রয়োগ, আগ্রহী চাষিরাও। এলাম বিস্তারিত খবরে। শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইভটিজিং এর ঘটনা। সোমবার মহিষাদলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ছাত্রীর দাদা। ঘটনায় অভিযোগ জানানো হয়েছে মহিষাদল থানায়, তদন্ত করছে পুলিশ। শিক্ষক দিবসের দিনই ইভটিজিং এর ঘটনা মহিষাদলে। প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ছাত্রীর দাদা। মহিষাদল থানার নিমতলা এলাকার ঘটনা। ওই তো মেয়ে সবাই স্কুল যায়, টোল কাটাকাটি করে, কালকে ঘটনা ঘটলো। তারপরে আমাদের ছেলে সবাই মেয়েটা দেখে বলতে না, ওইখানে একটু তক্কাতক্কি হয়ে নিমতলায় ধরে আবার তাদেরকে মারধর করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান সেরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বটতলার কাছে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে কটূক্তি করে একদল যুবক। আমরা প্রথমে স্কুল থেকে বাড়ি গিয়েছিলাম, আমার বান্ধবীও ছিল সঙ্গে। আমরা বাড়ি আসছিলাম বটতলা বলে ওইখানটায়, আর কতগুলো ছেলে বসেছিল। তখন আমাকে বলছে, আর মানে প্রচুর বাজে বাজে কথা বলছে আর কি। তখন আমার দাদা আসছিল, আমার দাদাকেও বলতে, আমার দাদা বলছে। আর বাজে বাজে কি কথা বলছিল আমার দাদাকে বলতে, আমার দাদা তখন তখন মানে ছেলেগুলোর সঙ্গে যে আর কি, মানে দাদা বলছে তোরা আমার বোনকে এরকম বলেছিস। আর তখন দাদা এমনি মানে হয়। তারপরে ওরা এখানে এসে নাকি আবার ওরকম মারে। তারপরে আমরা বাড়ি সেখান থেকে চলে গেছিলাম বটতলা থেকে। তারপরে বাড়ি আমরা যাই যখন, তখন আবার সবাই বলছে, আর দাদাকে ধরে নাকি প্রচুর মারছে 3-4 জন মিলে। আগে দেখেছি ওরা অনেক দিন আগে ওরকম বসে থাকতো, মানে ওখানটায় ই করতো আর কি, আগে ওরকম বলতো। তারপরে মানে কালকে যে কথা ঘটনাটা হলো, মানে ওরকম হয়নি আর কি। সব মানে প্রথম এমনি ইয়ে করতো, এমনি অতটা কিছু হয়নি। কালকে এমন এমন মানে কথা বলছে যে আমি আর মানে কিছু না বলে থাকতে পারিনি। তাই দাদা আসছিল, দাদাকে বলতে। ছাত্রীর দাদা জিয়াবুল মোল্লা ঘটনার প্রতিবাদ করায় যুবকের দল জিয়াবুলকেও মারধর করে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পায়ে ধরে করছি, আমি কোনো অন্যায় করিনি, আমাকে কেন মারছে? আমাদের ছেলেকে মারা গুরুতর আক্রান্ত অবস্থায় আক্রান্ত জিয়াবুলকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে তমলুকের একটি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়েছে। আমার বোন কালকে স্কুল থেকে ফেরার পথে, কালকে শিক্ষক দিবস ছিল, 5:30 নাগাদ বাড়ি ফেরা কিছু ছেলেরা আগে থেকে টন্টিং করতো, কালকেও করেছিল। 5:30 নাগাদ যাবার পথে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ওর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। অভিযোগ করে যে আমাকে এই টন্টিং করতেছে। করার পরে ওরা প্রতিবাদ করে, প্রতিবাদ করতে আসে। প্রতিবাদ করার পরে বাইক নিয়ে ফিরার পথে রাস্তায় আটকিয়ে জিয়াবুল মোল্লা এবং তৈয়ব মোল্লাকে বেধড়ক রড দিয়ে মারধর করার পর পুলিশকে উদ্ধার করার পরে মহিষাদল বাসুলিয়া হাসপাতালে ভর্তি করে। এখানে রাত্রি 12টার পরে এখানে না ভর্তি নেবার পর সিরিয়াস কেস অবস্থায় ওকে তমলুক পাঠানো হয়। এই অবস্থায় উনি তমলুক নার্সিংহোমে ভর্তি আছে। ঘটনার অভিযোগ জানানো হয়েছে থানায়। মূল অভিযুক্তরা হলেন চূড়ামণি দেবনাথ এবং টিঙ্কা দেবনাথ।
মানে আপনি কে হন, কে ওই ছেলেটা? ভাই, কি হয়েছে, কি শুনেছেন কি কালকে থেকে? প্রথম মাসি মেয়ে স্কুল যায়, যেতে কিছু ছেলে টন্ডিতকারী করে। ভাই যখন বোন ফিরে যাওয়ার জন্য ভাইয়ের সঙ্গে দেখা বলে যে এই ছেলেগুলো আমাদের টন্ডিতকারী করেছে। তারপরেই কোন ছিল ওরা কতজন ছিল? 10জন ছিল। কারা? ওদেরকে কি চেনেন, আপনি চেনেন? আমি চিনি বলতে একজনকেই চিনি, নীলমণি চূড়ামণি কি ছেলে ছিল, চূড়ামণির ছেলেই ছিল পঞ্চায়েত। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ইটভাটার জন্য মাটি কেটে নেওয়ায় বাড়ছে নদী ভাঙনের পরিমাণ। সেই জন্যই এখন আতঙ্কে ভুগছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সরকারি নিষেধাজ্ঞার জেরে ইটভাটা বন্ধ থাকার কথা, তা সত্ত্বেও অবৈধভাবে জেলার বহু ইটভাটা চলছে রমরমিয়ে। সেই জন্যই বাড়ছে মাটি কাটা, একই সাথে বাড়ছে নদী ভাঙনের পরিমাণ। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। নদীর পার কেটে ইটভাটার জন্য মাটি নেওয়ায় বাড়ছে নদী ভাঙন, সেই জন্যই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নিষেধাজ্ঞার কারণে জেলার বহু ইটভাটা বন্ধ থাকলেও সুতাটা থানার এড়াখালী লটপটিয়া বানেশ্বর চক এলাকায় এখনো অবৈধভাবে বেশ কিছু ইটভাটা কাজ চালিয়ে যাচ্ছে। ইটভাটাগুলি নদীর পার কেটে মাটি নিয়েও যাচ্ছে। এর ফলে ভারী বৃষ্টিতে নদীর পার ভেঙে জল লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। এলাকাবাসীরা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার সুতাহাটা ব্লকের কুকড়াহাটির হুগলি নদীর পাড়ে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে 20 থেকে 25টি ইটভাটা রয়েছে। সেই সমস্ত ইটভাটা নিজেদের কাজের জন্য মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে। এর ফলে নদীর পাড় ক্রমশই ভেঙে চলেছে। যে কোনো মুহূর্তে নদীর পাড় সম্পূর্ণ ভেঙে গিয়ে এলাকায় জল ঢুকতে পারে। এমনিতেই নিম্নচাপ এবং অতিবৃষ্টির কারণে নদীর জল ফুলে ফেপে উঠেছে। কিছু কিছু জায়গায় নদীর পাড় ভেঙেও গিয়েছে। সেচ দপ্তর থেকে সেই নদীর পাড় মেরামতির কাজ শুরু হয়েছে, কিন্তু এইভাবে নদীর পাড় কেটে মাটি নিয়ে নেওয়ায় নদীর পাড় বেশি করে ভেঙে যাচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সুতাহাটা থানার বিডিও। কি হচ্ছে কি এখানে? ওই আগামী বছরের জন্য মাটি কাটা হচ্ছে, ইট কাট যাতে হয় আর কি, যে মাটিটা নদীর পলি মাটি সেটা কাটা হচ্ছে জেসিবি দিয়ে। স্যার, কি নদী চর পাবো মানে? হ্যাঁ, নদীর চরের একদম যে শক্ত মাটি সেইগুলো কেটে কেটে ওরা এগিয়ে আসছে বাঁধের কোলে। আমরা যারা এই বাঁধের কোলে আমরা বসত বাড়ি আছে আমাদের, আগামী দিনে খুব বিপজ্জনক। এমনি ভরা কোটালে জলগুলো উঠে যায় এবং আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এটা নিয়ে কাউকে জানিয়েছিলেন? আমরা এসডিওকে জানিয়েছি, এসডিআরওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, বিএলওকে জানিয়েছি এবং গত বছর আমরা সেচ দপ্তর, এসপি, এসডিও, বিডিও যত রকমের আধিকারিক আছে সবাইকে জানিয়েছি। কোনো সরকারিগতভাবে কোনো সাহায্য। এই বাঁধটা তো বেহাল, তবু মেরামতির কাজ চলছে, তার সত্ত্বেও এই নদীর পাড়। হ্যাঁ, সামনেই 500 ফুট দূরে এখানে সেচ দপ্তর এখন বাঁধ মেরামতির কাজ করছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে ইটভাটা মালিরও যথারীতি 3খানা জেসিবি লাগিয়ে পলি তোলার কাজ করছে। আমি জানালাম গত পরশুদিন বিএলওরা এসে ইনকোয়ারি করে যাওয়ার পরেও জেসিবিতে কাজ চলছে, কোনো বন্ধ হয়নি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাঁশকুড়ায় চালু হলো সবজি বাজার। সবজি বাজার খুলে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য। এর ফলে ব্যবসায়ীরা যেমন ভালোভাবে ব্যবসা করতে পারবেন, তেমনি ক্রেতারাও এক জায়গায় তাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাঁশকুড়ায় চালু হলো সবজি বাজার। পাঁশকুড়া রেল স্টেশন এলাকায় সবজি ব্যবসায়ীদের দোকান পাতার ফলে স্টেশনে যাওয়ার জন্য সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। তাই বাম আমল থেকে এলাকায় একটি স্থায়ী সবজি বাজার গড়ে তোলার আবেদন জানিয়ে আসা হয়েছিল, কিন্তু আবেদনে কোনো সাড়া পাওয়া যায়নি। রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই সরকারের উদ্যোগেই পাঁশকুড়াতে একটি সবজি বাজার গড়ে ওঠে। তবে সবজি বাজারটি গড়ে উঠলেও সেই বাজারে কোনো বেচাকেনা হতো না। দীর্ঘ অপেক্ষার পর সবজি বাজার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। একই ছাতার তলায় সবকিছু পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই তারা খুশি। নিত্য প্রয়োজনীয় সব রকম জিনিসই সবজি বাজারে পাওয়া যাচ্ছে। সকাল থেকে সবজি বাজারে কেনাকাটার জন্য এলাকার মানুষের ভিড় জমে উঠেছে।
রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। নারায়ণগড় ব্লকে একই দিনে ছোট বড় মিলিয়ে মোট 5টি দোকানে চুরি। এর ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন, আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরাও। একই জায়গায় একই সঙ্গে 5টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। নারায়ণগড় ব্লকের বিভিন্ন এলাকায় মোট 5টি দোকানে একই সাথে চুরির ঘটনা ঘটেছে। একটি মোবাইল দোকান ও গয়না দোকান সহ আরও 3টি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এর ফলে রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা। এতগুলি দোকানে একই দিনে চুরি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। রাত্রিবেলা আমি 11টার সময় দোকান বন্ধ করে গেছিলাম, তারপরে রাত্রে কখন জানতে পারলেন কখন? সকালবেলা কি হয়েছে? দোকানে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, মোবাইল, পয়সা, কম্পিউটার, LCD ভেঙে দিয়েছে। কে বলেছিল আপনাকে নাকি? না, আমার বাবা সকালবেলা বেরিয়েছিল, যখন দেখে পিছনের এটা ভাঙা, তখনই দেখা যায় যে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। পুলিশে জানিয়েছে? হ্যাঁ, পুলিশ এসেছিল। কোন থানা? বেলদা। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। অবসরের পর জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পেতে শিক্ষাদানের আয়োজন। দীঘার টাউনশিপের অবসরপ্রাপ্ত বৃদ্ধরা এখন এই নিয়েই ব্যস্ত। প্রান্তিক শিশুদের শিক্ষাদান করা হয় তাদের পরিচালিত স্কুলে। স্কুলটির নাম কিশলয় পাঠশালা। কেউ ছিলেন স্কুল শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ বা সরকারি করণিক। তারা সবাই এখন অবসরপ্রাপ্ত। শারীরিকভাবে কেউই পরিপূর্ণ সুস্থ নন, কিন্তু মনের দিক থেকে তারা সম্পূর্ণ যুবক। মনের জোর আর অদম্য ইচ্ছায় দৃষ্টান্ত স্থাপন করে গত 6 বছর ধরে একটি স্কুল চালাচ্ছেন তারা। প্রান্তিক শিশুদের পঠন পাঠন, নাচ গান, হাতের কাজ শিখিয়ে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন দীঘার নিউ টাউনশিপের অবসরপ্রাপ্ত বৃদ্ধরা। প্রশান্ত কুমার বেরা, আমি পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর দপ্তরের অতিরিক্ত মহাধ্যক্ষ ছিলাম। তা গত বছর আমি রিটায়ার করেছি। দীঘাতে এসে এখানকার স্থানীয় যে পথ শিশুরা, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সহায় সম্বলহীন, তাদেরকে নিয়ে এসে সমাজের মূল স্রোতে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ভাবনাটি প্রথম মাথায় আসে দীঘা বিদ্যাভবনের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক নিখিল সামন্তের। কয়েকজন অবসরপ্রাপ্ত সঙ্গীদের নিয়ে প্রথমেই একটি সমিতি খোলা হয়। সেখান থেকেই স্কুল খোলার উদ্যোগ নেওয়া হয়। নামকরণ করা হয় কিশলয় পাঠশালা। নিখিলবাবু গত 7 মাস আগে মারা যান। তার অবর্তমানে সকাল বিকেল কিশলয়ের কচিকাচাদের নিয়ে ব্যস্ত রয়েছেন অবসরপ্রাপ্ত চিকিৎসক রবীন্দ্রনাথ মিশ্র, ডক্টর অবন্তী রায়, বাণিজ্য দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত কুমার বেরা সহ অন্যান্যরা। বর্তমানে ছাত্রের সংখ্যা 50 জন। সপ্তাহে 7 দিনই চালু থাকে এই কিশলয় পাঠশালা। পিছিয়ে পড়া ছেলেমেয়েরা, বাচ্চারা, শিশুরা, যাদের মায়েরা অন্যের বাড়িতে কাজ করে, হোটেলে কাজ করে, তাদের বাড়িতে দেখাশোনার কোনো সুযোগ থাকে না, সেই সব ছেলেমেয়েদের যতটা সম্ভব সংগ্রহ করে এনে এখানে তাদের কিছুটা গাইড করা হয়। নানাভাবে তাদের ছবি আঁকা শেখানো হয়, যার যেমন ইচ্ছে, যার যেমন ন্যাক, সেই রকম কাউকে ছবি আঁকা, কাউকে নৃত্য, কাউকে সঙ্গীত, এবং সর্বোপরি সবাইকে নিয়ে আমরা কিছু শিক্ষার সঙ্গে সঙ্গে, দৈনন্দিন পাঠের সঙ্গে সঙ্গে তাদের অন্যান্য দিকগুলো তুলে ধরা এবং তাদের সেই বিষয়ে কিছু শিখিয়ে দেওয়া, এবং যাতে দেশের সম্বন্ধে জানতে পারে, সাধারণ স্বাস্থ্যবিধি জানতে পারে, সাধারণভাবে এই বিভিন্ন অঞ্চলের মানুষজনের নিজের দেশকে জানা। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। জেলা জুড়ে উদযাপিত হচ্ছে গণেশ চতুর্থী। জেলার বিভিন্ন জায়গায় চলছে গণেশ উৎসব। শিল্প শহর হলদিয়ার পাশাপাশি কোলাঘাটের দেউলিয়া বাজারেও অনুষ্ঠিত হলো গণেশ পুজো। সারা জেলা জুড়ে উদযাপিত হলো গণেশ চতুর্থী। হলদিয়া শিল্পাঞ্চলে ধুমধাম করে সোমবার উদযাপিত হলো গণেশ পুজো। দুর্গাচক থানার অন্তর্গত দুর্গাচক মঞ্জুশ্রী মোড়ে উদযাপিত হচ্ছে গণেশ পুজো। এই পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোলাঘাটের দেউলিয়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আচার অনুষ্ঠান মেনেই উদযাপিত হলো গণেশ পুজো। এবছর এই পুজো চতুর্থ বর্ষে পা দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবরাখবর দেখুন নিউজ আরসিবিএস এ। আমাদের নতুন সংযোজন কৃষি কথায়। ফুল চাষে এবার বিজ্ঞানের নয়া পদ্ধতির প্রয়োগ। এই পদ্ধতির নাম পলিমালচিং। ইতিমধ্যেই রজনীগন্ধা চাষে এই পদ্ধতির সফল প্রয়োগ হয়েছে। অন্যান্য ফুল চাষের ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। রোগ সমস্যা কমছে, বাড়ছে গাছের বৃদ্ধির হার। দিন দিন জনপ্রিয় হচ্ছে পলিমালচিং পদ্ধতি। আগ্রহী হচ্ছেন চাষিরাও। ফুল চাষের জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রচুর মানুষ ফুল চাষের ওপর নির্ভরশীল। এখনও গতানুগতিক পদ্ধতিতেই এই জেলায় ফুল চাষ হয়। নানা রোগ, পোকামাকড় এবং আগাছার কারণে ক্ষতির সম্মুখীন হন কৃষকেরা। কিন্তু ইদানিং বিজ্ঞানের হাত ধরে চাষের ক্ষেত্রে নানা আধুনিক পদ্ধতির প্রয়োগ করেছেন চাষিরা। রোগ, পোকামাকড় এবং আগাছার এই ত্রিমুখী আক্রমণ রুখতে যে নতুন পদ্ধতিটির আশ্রয় নেওয়া হচ্ছে তার নাম পলিমালচিং। এই পদ্ধতি অনুযায়ী গাছের গোড়াটুকু বাদ দিয়ে বাকি অংশ পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এর ফলে গাছের বৃদ্ধিও ত্বরান্বিত হয়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলা ব্লকে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে সবচেয়ে বেশি। মূলত রজনীগন্ধা চাষে এই পদ্ধতির প্রয়োগ হচ্ছে সবচেয়ে বেশি। তবে শুধুমাত্র রজনীগন্ধাই নয়, গাঁদা ও চন্দ্রমল্লিকা চাষের ক্ষেত্রেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। কৃষিবিদদের মতে এই পদ্ধতির গুরুত্ব বাড়ছে। এখানে যেহেতু রোগ সমস্যা কম, তাই এই পদ্ধতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন কৃষকেরাও। আমাদের ডেবরা ব্লকের বিভিন্ন এলাকাতে টোটাল 14টা গ্রাম পঞ্চায়েত আছে এবং এখানে আমাদের মূলত যে সমস্ত ফুলগুলো চাষ হয় তার মধ্যে রজনীগন্ধা অন্যতম এবং দিন দিন এটার এরিয়া বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং বর্তমানে আমাদের প্রায় 450 হেক্টর জমিতে এই রজনীগন্ধা চাষ আছে এবং প্রতি বছর এর এরিয়াটা দিন দিন করে বেড়ে যাচ্ছে। এবং এখানে আগে যে ধরনের সাধারণভাবে যে চাষ পদ্ধতি যেটা অবলম্বন করা হতো সেখানে কিন্তু তাতে যে রোগ পোকা বা বিভিন্ন আগাছার যে সমস্যাগুলো ছিল তার জন্য ফলনের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাচ্ছিল। কিন্তু বর্তমানে এখন আমাদের যে পলিথিন মালচিং যে টেকনোলজি এসছে, বিশেষ করে আমাদের জালিমান্দা যে গ্রাম পঞ্চায়েত, এখানে অনেক কৃষক এটা অবলম্বন করছেন এবং এই ধরনের যে পলিথিন মালচিং যে টেকনোলজি, এটা করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, প্রথমত আমাদের যে ময়েশ্চারটা, রেসিডুয়াল ময়েশ্চার, এটা কিন্তু প্রিজার্ভ হয় জমিতে। অর্থাৎ যেহেতু এটা ঢাকা পোর্শনে থাকছে সেক্ষেত্রে কিন্তু ময়েশ্চারটা দীর্ঘদিন ধরে রাখা যাচ্ছে, অর্থাৎ ইরিগেশনের দিক থেকে অনেকটা সেভিংস হচ্ছে। এছাড়া যেগুলো আমাদের যে আগাছার সমস্যা, যেহেতু আমাদের ওই জায়গাটা ঢাকা থাকছে তার জন্য কিন্তু আগাছা প্রায় জন্মাচ্ছেই না এবং আগাছার মাধ্যম দিয়ে যে রজনীগন্ধা চাষে একটা বিশাল খরচার যে বিষয়টা সেটা কিন্তু অনেকাংশে কম হচ্ছে এবং তার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এখানে কিন্তু পোকা বা রোগের উপদ্রব কিন্তু অনেক কম হচ্ছে অনেকাংশে। কারণ যত বেশি জমি আগাছা পূর্ণ থাকবে সে তার মাধ্যম দিয়ে কিন্তু রোগ পোকাগুলোকে বেশি পরিমাণে আরও এফেক্টেড হয়। তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের কৃষকরা একটা সুফল পাচ্ছেন। এটার আরেকটা সুবিধা যেটা হচ্ছে যে পলিথিন মালচিং এর ফলে যেহেতু
রোগ পোকা কম হচ্ছে বা আগাছাটাও পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে। তার ফলে কৃষকদের যেটা অর্থনৈতিক দিক থেকে অনেকটা সাশ্রয় হচ্ছে, কারণ আমাদের একটা প্রাথমিকভাবে ধারণা আছে যে পলিথিনটা যেহেতু এক্সট্রা কিনে লাগাতে হচ্ছে তার একটা কস্টিং যেহেতু রয়েছে, কিন্তু তার থেকে আমাদের যে রোগ পোকার ক্ষেত্রে বা আগাছা নাশকের ক্ষেত্রে যে পরিমাণ কস্টিং লাগে তার তুলনায় কিন্তু আমাদের যে পলিথিন মালচিংয়ের যে খরচা সেটা করার পরেও কৃষকদের হাতে যে বেশ কিছু অর্থ তারা উপার্জন করতে পারছে এক্সট্রা, যার জন্য ভবিষ্যতে আমরা চাইছি এই ধরনের পলিথিন মালচিংটা আরও ব্যাপকভাবে করার জন্য, এবং আমাদের ব্লকে আশা করছি 2-1 বছরের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে এটা প্রসার লাভ করবে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।